নমস্কার বন্ধুরা, জীবনের আসল গল্পকথায় আজ আপনারা শুনছেন প্রেমেন্দ্র মিত্রের কাহিনী জঙ্গল বাড়ির বৌরানী। প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের সাহিত্যিকের মধ্যে প্রেমেন্দ্র মিত্র অন্যতম। ১৯০৪ খ্রিস্টাব্দে প্রেমেন্দ্র মিত্র বেনারসে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা ও ঢাকায় পড়াশোনা করেন ও যৌবনেই সাহিত্যানুশীলনে লিপ্ত হন। তবে সাহিত্য সেবার সাথে সাথে জীবনযাত্রা নির্বাহের প্রয়োজনে তাকে নানা বৃত্তি গ্রহণ করতে হয়। কালিকলম, রংমশাল, শক্তি, কবিতা ও বঙ্গবাণী ইত্যাদি পত্রিকার সম্পাদনার কাজেও দীর্ঘকাল নানাভাবে নিযুক্ত থেকেছেন। যৌবনে তার প্রথম গল্প প্রকাশিত হয় প্রবাসী নামক পত্রিকায়। প্রেমেন্দ্র মিত্র মূলত কবি। তার সাগর থেকে ফেরা কবিতা গ্রন্থ একাডেমি পুরস্কারে ভূষিত। প্রেমেন্দ্র মিত্র আধুনিক কবিতার পথিকৃতদের অন্যতম। তার কবিতায় নতুন যুগের নবচেতনার প্রকাশ স্বভাবতই আমাদের আকৃষ্ট করে। প্রেমেন্দ্র মিত্র গল্প ও উপন্যাস রচনাতেও সমানভাবে পারদর্শী। তার গল্পগুলি তাকে বাংলা সাহিত্যে আজ এক অনন্য স্থান দান করেছে। রচনা শৈলী ও বাস্তবনুগ প্রেমেন্দ্র মিত্রের ভাষা, পরিবেশনা, ঘটনা সংস্থাপন রীতি তার রহস্য গল্পগুলিকে এক অভিনবত্ব দান করেছে। আশা নিরাশায় দ্বন্দ্বে তার রচনা জীবন রহস্যের বিচিত্রার বহুমুখীন তাৎপর্যে ভরপুর। তার জঙ্গল বাড়ির বৌরানী গল্পটি কেবল ভৌতিক পরিবেশ সৃষ্টি করেনি, এই পরিবেশের পরিপূরক ভাষা ও ঘটনা প্রবাহ গল্পটিকে অনন্যতা স্থান করেছে। এখন আপনারা শুনছেন জঙ্গল বাড়ির বৌরানী। অনেক দিন থেকেই স্বাদ অকুল বিশাল কোনো নদীর ওপর পানসি করে কয়েকটা দিনরাত্রি খেয়াল মতো স্রোতে ভাসিয়ে কাটিয়ে দেব। অনেক দিন থেকে, মানে ছিন্নপত্র পড়া অবধি। সেই কয়েকটা ছেঁড়া ছেঁড়া আলগা ছবি ছেলেবেলায় চোখের ওপর ভেসে উঠেছিল। চাঁদের আলোয় স্বপ্নের মতো বিছিয়ে থাকা বালুচর, মাঝরাতের অন্ধকার কাঁপিয়ে বুনো হাঁসের পাখার শব্দ, সে আর মন থেকে কোনো কিছুতেই মুছে যায়নি। সেসব মধুর নামগুলো ভুলিনি। শিলাইদহ তো পৃথিবীর কোনো জায়গা বলে মনে হয় আমার, সে যেন কোনো রূপকথার ভৌগোলিক নাম। না, আমার পদ্মায় তো বেলি ব্রাদার্সের পার্টের স্টিমার যায় না, সে পদ্মা ৭ সমুদ্র ১৩ নদীর একটি, রূপও গলানো। তার জলে ঢেউ তুলে মধুকরের সপ্তডিঙাকে বড়জোর আমার মন ছেড়ে দিতে পারে দূর সিংহলে বাণিজ্যে যেতে। ছেলেবেলায় সে স্বাদ হঠাৎ এবার পূরণ হয়ে গেল। একেবারে পুরোপুরি পূরণ হয়ে গেল তা বলতে পারি না, কারণ নদীটা পদ্মা নয়, ধলেশ্বরী। তাতে কিন্তু এমন কিছুই এসে যায় না। সব নদী আশ্চর্য নদী। এপার থেকে ওপার ঝাপসা দেখলেই হলো, ফুলে উঠলেই হলো হাওয়ায় দূরের নৌকোর পাল, আর রাতের অন্ধকারে চঞ্চল জলের স্রোতে ভেসে গেলেই হলো তারার ছায়া। বরং আসল পদ্মা ঠিক শিলাইদহ নামটি ধরে খোঁজ করতে গেলেই খারাপ হতো। মনের ছবির সঙ্গে চোখের ছবির কেবল লাগতো কাটাকাটি, মারামারি। আমার স্বপ্ন যেত ভেঙে, আর স্মৃতিও জমতো না মধুর করে। আর আমার ধলেশ্বরীর বা অভাব কিসের? সেও ছোট রণরঙ্গিনী মূর্তি ধরে বর্ষার প্লাবনে ভাঙন ধরা লোকালয়ের কূলে। তার বুকে চর জাগে স্বপ্নের মতে, চোখাচোখির ডাকে তার দুকুল কেঁদে ওঠে অন্ধকার রাত্রে। মাঝারি সাইজের একটি পানসি ভাড়া করে নিলাম। মাঝি, মাল্লা, চাকর বাকর নিয়ে সব শুদ্ধ আমরা ৬ জন মাত্র। এত লোকেরও বুঝি দরকার ছিল না। বিনা তাড়াহুড়োয় ধীরে সুস্থে যেমন খুশি ভেসে যাওয়াই ছিল আমাদের কাজ। বড় বড় গঞ্জে কি লোকালয়ে ভিড় করা ঘাটে নয়, পাখির ঝাঁক বসা চড়ার ধারে ধারে যথেষ্ট। অধিকাংশ সময়ই তো আর সবারই ছুটি। একা চরণ বসে থাকে হালে কাঠের মূর্তির মতো। শুধু যখন মেঘনার মোহনায় গিয়ে পড়বার উপক্রম হলো, তখন স্রোতের উজান ঠেলে যেতে দাঁড়ে হাত দিতে হয় অন্য মাঝিদের। ছিন্নপত্রের স্বপ্নের কুয়াশা মনের মধ্যে না থাকলে পানসির জীবন বেশ পানসে হয়ে উঠতে। গরমিল তো কম নয়। ছিন্নপত্রের পদ্মায় কচুরিপানার কুৎসিত জঙ্গল দেখেছি বলে মনে পড়ে না। তাছাড়া রামসেবকের রান্না থেকে চরণ মাঝির চেহারা পর্যন্ত খুঁত ধরবার অনেক কিছু ছিল, কিন্তু আমি ছিলাম ওসবের প্রায় ওপরে। প্রায় ওপরে এই জন্যে বলছি যে চরণ মাঝির চেহারাটা সবসময় ঠিক স্বাভাবিকভাবে বরদাস্ত করতে পারতাম না।
এক এক সময় নিজের অজান্তেই বুঝি শিউরে উঠেছি। যখন মাঝরাত্রে আর সবাই গড়িয়ে পড়েছে পানশির খোলে, আর মেঘ ঢাকা চাঁদের আলোয় ধলেশ্বরীর থম করছে, তখন মিশরের মমির মতো শুধু চরণ বসে আছে নিস্পন্দভাবে হালে। কামরা থেকে বেরিয়ে এসে হঠাৎ মনে হয়েছে আবার সেখানেই ফিরে যায়। সেখান থেকে তবু অন্য মাঝিদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়, তাতেও যেন অনেকখানি ভরসা। সত্যি, জ্যান্ত মানুষের এমন অদ্ভুত মরা চেহারা হতে পারে এ আমি আগে কখনো জানতাম না। রং তার কালো বলে নয়, কালো তো সব মাঝি, কিন্তু তার চামড়ায় যেন অপার্থিব বিবর্ণতা, যেন অনেক দিন মাটির তলায় সে চাপা পড়েছিল। এই সবেমাত্র যেন উঠে এসেছে শ্যাওলা ধরা ভিজে মাটি মুছে গা থেকে। লোকটার ধরন ধারণও অদ্ভুত। কথা সে খুব কমই কয়, অত্যন্ত ভারী হাড়ির মতো গলায় শুধু একটু আধটু হাঁ না ছাড়া আর কিচ্ছু বলতে শুনেছি বলে মনে পড়ে না। অন্য মাঝিদের সাথে তার মেলামেশাও নেই, তবুও সবাই যেন একটু সভয়ে তাকে সমীহ করে দূরে রেখে চলে। সে কেবল তার মরা চামড়া সত্ত্বেও দৈত্যের মতো বিশাল চেহারার জন্যে। সেদিনও মেঘে ঢাকা ভাঙা চাঁদের মরা জ্যোৎস্নায় চারিদিক ছমছম করছে। সন্ধে থেকেই মাঝিদের মধ্যে একটু ফিসফিস শুনছিলাম। রাত একটু হতেই তার কারণটা বোঝা গেল। একজন মাঝি সাহস করে এগিয়ে এসে কান মাথা চুলকে আমতা আমতা করে জানালে যে আমি যদি তাদের ছুটি দিই তাহলে তারা একটু ভালো যাত্রা শুনে আসে। যাত্রা কোথায় হচ্ছে হেসে জিজ্ঞাসা করে জানলাম খানিক আগে যে গঞ্জ আমরা পেরিয়ে এসেছি সেইখানেই নাকি ভারী নামজাদা একদল এসেছে। এমন যাত্রা শোনবার ভাগ্য নাকি এই তল্লাটে সহজে মিলবে না। আমার মুখের ভাবে ভরসা পেয়ে সে আমাকেও সঙ্গে যাওয়ার প্রস্তাব করে ফেলে। এবার হেসে বললুম, না মাঝিরপো, আমার অত শখ নেই, তবে তোমরা শুনে আসতে পারো, ইচ্ছে হয়েছে যখন, কিন্তু গঞ্জের ঘাটে তো আমি থাকতে পারবো না। মাঝি তৎক্ষণাৎ খুশি হয়ে জানালে যে আমায় সে কষ্ট তারা দেবে না। এখান থেকে কতটুকু আর পথ, তারা পাড় দিয়ে হেঁটেই যাবে। যাত্রা ভাঙলেই ফিরে আসবে ভোরবেলায়, কিন্তু আমার ভয় করবে না তো? হেসে বলল, তা যদি একটু করে মন্দ কি? মাঝি সাহস দিয়ে জানালে, এখানে ভয়ের অবশ্য কিছুই জলঝড়ের সময়। নৌকো নোঙর বাঁধা থাকবে নিরাপদ জায়গায়। সেই হঠাৎ কেন যে জিজ্ঞাসা করলাম জানি না, চরণ মাঝি যাচ্ছে তো তোমাদের সঙ্গে? মাঝির মুখে যাচ্ছে বই কি কর্তা শুনে কেমন যেন আশ্চর্য বোধ করলাম বলেই একটু লজ্জিত হলাম। মাঝিরা সব চলে যেতেই একবারে পানশির কামরার ছাদে উঠে গিয়ে বসেছিলাম। এমন অপরূপ নির্জনতা ভোগ করার সৌভাগ্য কখনো তো হয়নি। মাঝিরা সবাই চলে গেছে। হিন্দুস্তানি ঠাকুর রামসেবকও পর্যন্ত সঙ্গে গেছে হুজুকে পড়ে। দূরে কোথাও একটা দুটো নৌকার আলো পর্যন্ত নেই। বিশাল ধলেশ্বরীর বুকে আমি একা। এ কথা ভাবতেও কেমন যেন পুলকের রোমাঞ্চ হয়। ঠিক পুলকের রোমাঞ্চ কিন্তু পরে সেটা রইল না। রাত্রির নির্জনতায় ধ্যান করতে করতে কখন বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি চারিদিকের দৃশ্য বেশ বদলে গেছে। ভাঙা চাঁদ পশ্চিমের দিগন্তে ঢলে পড়ে কেমন যেন ফ্যাকাশে হলদে হয়ে উঠেছে। সেই ফ্যাকাশে হলদে চাঁদের আলোয় কুলহীন ধলেশ্বরীর রুক্ষ মলিন চেহারাটা ভারী অস্বস্তিকর লাগল। একটা নাম না জানা পাখি দূর আকাশে কিরকম আর্তনাদের মতো ডাক ছেড়ে উড়ে গেল। শিউরে উঠলাম একটু। বুঝলাম এতক্ষণই খোলা জায়গায় শুয়ে ঘুমোনো উচিত হয়নি। অনেকক্ষণ হিম খেয়ে শরীরটা কেমন যেন ম্যাজমেজে হয়ে উঠেছে, মনটাও সেই সঙ্গে। ওপর থেকে নামতে যাচ্ছি, হঠাৎ থমকে গেলাম। এদিকে এত বড় একটা বিশাল পুরো বাড়ি ছিল নাকি? বাড়ি না বলে তাকে প্রাসাদই অবশ্য বলা উচিত। হাটল ধরা বিশাল দেওয়ালগুলো হুমড়ি খেয়ে পড়েও এখনো যেন আকাশ আড়াল করে আছে। বুঝলাম এতক্ষণে জ্যোৎস্নার অস্পষ্ট আলোয় এই পুরো প্রাসাদ কুয়াশায় মিশেছিল। চাঁদ এখন তার পিছনে গিয়ে পড়তেই অন্ধকারের দৈত্যের মতো জেগে উঠেছে। এই পুরো প্রাসাদ সম্বন্ধে কাল মাঝিদের কাছে খোঁজ নিতে হবে ভেবে আবার নামতে গিয়েও থামতে হলো। পেছনে কি একটা ঝনঝন করে শব্দ হলো যেন। সত্যি বলছি,
নিজেকে এবার ফিরে চেয়ে গায়ে একটু কাঁটা দিয়ে উঠেছিল। একেবারে একা বলে জানবার পর হঠাৎ পেছন ফিরে আরেকটি লোককে অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করলে গায়ে কাঁটা দেওয়া অস্বাভাবিক বোধ হয় না। এ কি চরণ? প্রায় ধরা গলায় বললাম, তুমি কখন ফিরলে? যাত্রা দেখলে না? সে শেকল সমেত নোঙরটা তুলে পানশির ওপর রেখে গম্ভীর স্বরে বললে, না। কিন্তু নোঙর তুললে কেন? অত্যন্ত অস্বস্তির সঙ্গে জিজ্ঞাসা। তার এভাবে একলা ফিরে আসাটা আমার ভালো লাগছিল না। সে সামনের দিকে আঙুল বাড়িয়ে বললে, দেখেছেন? দেখিনি, কিন্তু এইবার দেখলুম। সেদিন রাত্রি শেষে যে অদ্ভুত অসাধারণ সব ঘটনা একসঙ্গে ষড়যন্ত্র করে এসেছে আমার জীবনে, তখন তা তেমন ভালো করে বোধহয় বুঝিনি। পাড়ের ওপর জলের একেবারে কিনারায় একটি দীর্ঘ নারী মূর্তি ব্যাকুলভাবে আমাদের হাত নেড়ে ডাকছে। কেউ জানো নাকি? প্রায় চিৎকার করে উঠলাম বিস্ময়ে, উত্তেজনায়। হাল ঘুরিয়ে নৌকো সেই পাড়ের কাছে ভিড়াতে চরণ শুধু নিঃশব্দে মাথা নাড়ল। পাড়ে ভিড়তে না ভিড়তে মহিলাটি যেন পাগলের মতো ঝাঁপিয়ে এসে পানশিতে উঠলেন। আমার কাছে এসে তারপর ভীত ব্যাকুল ভরে বললেন, আমায় বাঁচান, আমায় বাঁচান, দোহাই আপনার। সে অবস্থায় যতদূর সম্ভব স্থির হয়ে বললাম, আমার যতদূর সাধ্য চেষ্টা করব, কিন্তু কি ব্যাপার আমার একটু জানা দরকার। আপনি আমার সঙ্গে কামরায় চলুন। আঁচল ঢাকা দিয়ে কি যেন একটা ভারী জিনিস তিনি বয়ে এনেছিলেন। কামরায় চৌকাঠের কাছে সেইটের ভারে একটু হোঁচট খেতে ভদ্রতা করে বললাম, ওটা বড্ড ভারী বোধহয়, আমার হাতে দিতে পারেন? তিনি এ কথায় পিছু হটে দাঁড়াবেন জানলে নিশ্চয়ই ও কথা বলতাম না, তাই একটু বিমূঢ়ভাবেই নিজের কামরায় ঢোকে লণ্ঠনটা আরেকটু উজ্জ্বল করে দিলাম। নিজের ব্যবহারে তিনিও বোধহয় একটু লজ্জিত হয়েছিলেন। ঘরে ঢুকে আঁচলের আড়াল থেকে একটা অদ্ভুত আকারের বাক্স বের করে আমার সামনে রেখে তিনি বললেন, আমায় মাপ করবেন, আপনাকে অবিশ্বাস করা আমার উচিত হয়নি, কিন্তু ভয়ে ভয়ে এমনি হয়ে গেছি। মহিলাটিকে কামরার আলোয় এতক্ষণে ভালো করে দেখলাম। আপনি ব্যস্ত হবেন না, আমি ব্যবস্থা করছি বলে আমি কামরা থেকে চরণকে আদেশ দেওয়ার জন্য বেরোলাম। কিন্তু আশ্চর্য, চরণ যেন আগে থাকতেই সব জানে। সে হালে বসে আছে, নৌকা চলেছে। বললাম, ক্রোশ দুয়েক বাদে নৌকা থামিয়ে খবর নিও। নিশ্চলভাবে বসে কি যেন একটা অস্পষ্ট জবাব দিলে। অত্যন্ত বিশ্রী একটা অস্বস্তি নিয়ে আবার আমি কামরায় ঢুকে বললাম, আমি বাইরে যাচ্ছি, আপনি এ কামরার ভেতর দরজা দিয়ে দিন। তিনি ব্যাকুলভাবে বললেন, না না, সে আরো ভয় করবে, আপনি আমার সঙ্গে থাকুন। উত্তরে কিছু বলবার আগে টলে গিয়ে চমকে উঠলাম। এ কি, নৌকো হঠাৎ ঘুরে গেল কেন? চরণ মাঝি হাল ছেড়ে দিয়েছে নাকি? পানশি নিজের খেয়ালে ঘুপছে। ডাল সামলে উঠেই বুঝলাম আমার আশঙ্কা মিথ্যে নয়। ডুবে যাওয়া চাঁদের শেষ ক্ষীণ আলোয় দেখলাম ঠিক যমদূতের মতো চরণ এসে কামরার দরজায় দাঁড়িয়েছে। কি হিংস্র লোভ তার অমানসিক চোখে ও মুখে! বুকের রক্ত হিম হয়ে যায় সেদিকে তাকালে। অপরিচিতা মহিলা আতঙ্কে চিৎকার করে বাক্সটি সজোরে বুকে আঁকড়ে ধরে উঠে দাঁড়ালেন। ছুটে বেরিয়ে এলেন বুঝি আমার কাছে সাহায্যের আশায়, কিন্তু বৃথা। আমি বাধা দিতে যেতেই সবল হাতের একটি মুষ্টিতে মাথা ঘুরে সজোরে পড়ে গেলাম কাঠের মেঝের উপর। মাথায় চোট খেয়ে তখন আমার কি রকম একটা আচ্ছন্ন অভিভূত অবস্থা। চোখের সামনে যা ঘটছে তা দেখতে পেলেও আমার যেন উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। গলায় স্বর পর্যন্ত রুদ্ধ হয়ে গেছে। মহিলা প্রাণপণে তার মহামূল্য বাক্সটি রক্ষা করবার চেষ্টা করেছেন, কিন্তু স্ত্রী লোক হয়ে সে দৈত্যের সঙ্গে তিনি পারবে কি করে? ধীরে ধীরে বাক্সটি কায়দা করে নিয়ে চরণ তাকে নৌকোর ধারে ঠেলে নিয়ে যাচ্ছে। তিনি তুলছেন একেবারে জলের কিনারায়। দারুণ হতাশায় শেষ শক্তি সংহত করে তিনি প্রচণ্ড একটা টান দিয়ে বাক্স শুদ্ধ জলে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে তার দুশ্মনও। এতক্ষণে একসঙ্গে গলার স্বর আর দেহের সাড়া পেয়ে আমি চিৎকার করে ছুটে গেলাম পানশির ধারে। মহামূল্য বোঝাই ভারী সেই বাক্সের টানে দুজনেই তলিয়ে যাচ্ছে নদীর অতলে। কেউ তবু ছাড়বে না তার দখল। সাঁতার জানি না, মহিলাটির সাহায্যে ঝাঁপিয়ে পড়েও কিছু করতে পারবো না। আমি আবার চিৎকার করে উঠলাম, যদি কোথাও কেউ থাকে তার সাহায্যের আশায়। চাঁদ ডুবে গিয়ে ভোরের প্রথম নীলচে আলোয় তখন নদীর কুয়াশা সবল হয়ে যাচ্ছে। কটা ইলিশ মাছের ডিঙি বুঝি কাছেই ছিল। চিৎকার শুনে তারা কাছে এসে ভিড়ল। ব্যাকুলভাবে এক নিঃশ্বাসে তাদের যথাসম্ভব সমস্ত ঘটনা জানিয়ে যেখানে তাদের দুজনে ডুবেছে সে জায়গাটা দেখালাম। তারা প্রথমে গম্ভীর হয়ে শুনে হেসে উঠল, পরে হেসে জানালো, এরকম আজগুবি ব্যাপার হতেই পারে না।
যত ভারী জিনিসই হোক, একেবারে গায়ে বাঁধা না থাকলে কাউকে একটানে ডুবিয়ে নিতে পারে না, তাও দুটো লক্ষ্যে। হাতে ধরে কাড়াকাড়ি করতে করতে ডুবলে দুজন না হোক একজন তো ভেসে উঠতই। আর তাছাড়া 2 ক্রোশ কেন, এদিক ওদিক 20 ক্রোশের ভেতর প্রাসাদের মতো কোনো পোড়ো বাড়ি নদীর ধারে নেই। আমি রেগে উঠে বললাম, তবে কি আমি মিথ্যে বলছি? বৃদ্ধ গোছের একটি মাঝি একটি ডিঙির এক কোণে বসে এতক্ষণ আমার কথা শুনছিল। কিছু বলবার আগেই সে এগিয়ে এসে শান্তস্বরে বললে, না বাবু, আপনি মিথ্যে বলেননি। আমি জানি আপনি জঙ্গল বাড়ির বউরানীকে দেখেছেন। তার সমর্থনে একটু ভরসা পেয়ে বললাম, জঙ্গলবাড়ির বউরানী? তুমি জানো তাহলে? কোথায় জঙ্গলবাড়ি বলো তো? দেখেছেন ওইখানে বাবু। আজ 50 বছর হলো জঙ্গল বাড়িকে বগি টেনে নিয়েছে, তবে বউরানী তার জ্বালা ভোলেননি। এখনো মাঝে মাঝে কারো পানশিতে এসে ওঠেন। জেলেরাই আমার পানসি তারপর তীরে পৌঁছে দেয়। মাঝি মাল্লারা যাত্রা থেকে ফিরে ব্যাকুল হয়ে তখন আমায় খুঁজছে। তাদের কাছে জানলাম চরণ মাঝি তাদের সঙ্গেই ছিল সারা রাত যাত্রার আসরে। বুঝলাম সব না হয় স্বপ্ন, কিন্তু আমার পানসির নোঙর কে তুললে? পানসির ভাড়া চুকিয়ে পরের দিনই কলকাতায় ফিরেছি। কাজ নেই আমার আর পানসি বিহারে, আমি ছিন্নপত্রই পড়ব। প্রেমেন্দ্র মিত্রের জঙ্গলবাড়ির বউরানী গল্প এখানেই শেষ হলো। এই গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, গল্পটি বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।